السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. الحمد لله। আমরা আজকে মাইক্রোসফট অফিস ওয়ার্ডের 4 নম্বর ক্লাসে আছি। আজকের ক্লাসে আমরা টেবিল কিভাবে তৈরি করতে হয়, টেবিলের বিভিন্ন স্ট্রাকচার, পাশাপাশি ডিজাইন এবং লেআউট নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? জি ভাই, শোনা যাচ্ছে একদম ক্লিয়ার। ওকে, জি। লাস্ট ক্লাসে আমরা ইনসার্ট নিয়ে আলোচনা করছিলাম। ইনসার্টের ভিতর থেকে ছবি ইনসার্ট করা, বিভিন্ন শেপ, টেক্সট বক্স, হেডার ফুটার, এই বিষয়গুলো আমরা আলোচনা করছিলাম। আজকে আমরা টেবিল নিয়ে আলোচনা শুরু করব। পাশাপাশি প্রিন্টিং এর জন্য আমাদের যে বিষয়গুলো দরকার, একটা পেজের কিভাবে সেট আপ করা দরকার, সেই বিষয়গুলো আমরা শিখবো ইনশাল্লাহ। এর বাইরেও পেজটাকে ডিজাইন করার জন্য আমাদের যা যা করার আছে সেইগুলোও দেখব। তো আমরা মাইক্রোসফট ওয়ার্ডটা একটু ওপেন করে ফেলি। তো টেবিলটা নিয়ে আমরা আলোচনা শুরু করি। টেবিলের ভিতর বেশ কিছু বিষয় আছে, যে বিষয়গুলো যদি আমরা জানতে পারি তাহলে যে কোনো ধরনের টেবিল আমরা তৈরি করতে পারবো। তাহলে টেবিল জিনিসটা আমাদের যেহেতু বিভিন্ন সময়ই কাজে লাগে, এবং বিভিন্ন সময় কিন্তু বিভিন্নভাবে টেবিল তৈরি করতে হয়। তা আমি যদি মোটামুটি টেবিলের আদ্যপান্ত সব জেনে যাই, তখন আর আমার এই ভয় থাকবে না যে আমি হচ্ছে টেবিলটা করতে পারবো কিনা, বা এই ডিজাইনের টেবিল আমি পারবো কিনা। ওকে, তো টেবিল তৈরি করার জন্য কি করতে হবে? খুবই সহজ। ইনসার্টে চলে যাব আমরা। ইনসার্টের ভিতরে এই যে টেবিল একটা অপশন আছে। তো টেবিল তৈরি করার জন্য আমরা দুইটা অপশন দেখাচ্ছি। এক হচ্ছে এইখান থেকে আপনি কলাম এবং রো দেখাই দিতে পারেন। এই যে এইখানে কিন্তু লেখা ওঠে যে কয়টা কলাম কয়টা রো আমরা সিলেক্ট করলাম। এই যে এইখানে হচ্ছে আমাদের একটা কলাম এবং একটা রো। এইদিকে বাড়াইলাম, কলাম একটা বাড়লো, দুইটা কলাম, তিনটা কলাম, চারটা কলাম, পাঁচটা কলাম। হ্যাঁ, আবার নিচের দিকে যদি যাই তাহলে আমাদের রো বাড়তেছে। টোটালি এইখান থেকে আমরা 7টা কলাম এবং 6টা রো বিশিষ্ট একটা টেবিল তৈরি করতে পারবো এইখান থেকে। ঠিক আছে, তো এটা একটা সিস্টেম টেবিল তৈরি করার। আরেকটা সিস্টেম হচ্ছে আমরা এখান থেকে টেবিলের ইনসার্ট টেবিল এই অপশনে চলে যাব। এতে কি হবে? আমি এবার স্পেসিফিক বলে দিতে পারবো যে আমার টেবিলে কয়টা কলাম দরকার এবং কয়টা রো দরকার। মানে এখানে কোনো লিমিটেশনস নাই। ওইখানে যেমন 7টা কলাম এবং 6টা রো এর বেশি তৈরি করতে পারতেছিলাম না। এইখানে আমি স্পেসিফিক বলে দিলেই হবে। যেমন আমি কলাম বলে দিলাম 3টা, রো বলে দিলাম 200। তাহলে 200 রো বিশিষ্ট আমাদের 3 কলাম বিশিষ্ট একটা টেবিল তৈরি হয়ে যাবে। এই যে দেখেন, বিরাট বড় টেবিল তৈরি হয়ে গেছে আমাদের। তো এইটা দুইটা সিস্টেম দেখলাম আমরা টেবিল তৈরি করার। তবে বিষয়টা এরকম না যে আমি একটা টেবিল তৈরি করার পরে আর রো এবং কলাম বাড়াইতে পারবো না। ধরেন যে আমরা একটা তৈরি করছি, এখান থেকে এরকম একটা টেবিল তৈরি করছি। এখন আমার যদি আরেকটা রো তৈরি হয়, তাহলে কিন্তু আমরা রো বাড়াই নিতে পারবো। একটা হোক, দুইটা হোক, তিনটা হোক, পাঁচটা হোক, রো কিন্তু আমরা বাড়াই নিতে পারবো। ওকে, তো এই টেবিল তৈরি করার পর এরপরে আমাদের কাজ চলে আসে যে টেবিল নিয়ে টুকটাক খুঁটিনাটি বিষয়গুলো একটু ক্লিয়ার করা। যেমন উপরে দেখেন, আমার টেবিল যখন হয়ে গেছে, উপরে টেবিল ডিজাইন নামে একটা অপশন আসছে এবং টেবিল লেআউট নামে আরেকটা অপশন আসছে। তো টেবিল ডিজাইন এবং টেবিল লেআউট, আমরা ডিজাইনের ভিতরে গিয়ে টেবিলটাকে স্ট্রাকচার বা একটু কালারাইজ, এটার বর্ডার টর্ডার নিয়ে কাজ করতে পারি। আর টেবিল লেআউটে ওই যে বললাম যে আমার এখানে নতুন একটা রো দরকার, এইটা কেটে ফেলা দরকার,
এটাকে 2 ভাগ করা দরকার, এটার অ্যালাইনমেন্ট ঠিক করা দরকার। এই জাতীয় কাজগুলো আমরা টেবিল লেআউট থেকে করব। ঠিক আছে? চলেন আমরা শুরু করি। ১ম এ টেবিল ডিজাইনে একটু চলে যাই। টেবিল ডিজাইনের ভিতরে দেখেন আমাদের এইখানে বেশ কিছু প্রিডিফাইন্ড স্টাইল আছে, টেবিল স্টাইলস। এখান থেকে যেকোনো স্টাইল আমরা পছন্দ করতে পারি। তো ধরেন যে আমাদের এই স্টাইলটা পছন্দ হইছে, জাস্ট একটা ক্লিক করলাম, আমার টেবিলটা কিন্তু ওই স্টাইল হয়ে গেছে। আমরা একটু বড় টেবিল নেই, যাতে দেখতে সুন্দর লাগে। এরকম একটা টেবিল নিলাম, হ্যাঁ? ওকে। এবার হচ্ছে আমি এখান থেকে ধরেন যে এই স্টাইলটা দিয়ে দিলাম। জাস্ট এই স্টাইলটা কিন্তু এক ক্লিকে আমার স্টাইল হয়ে গেছে। স্টাইলের জন্য টেবিল স্টাইল করা খুবই সহজ। আপনি যে স্টাইলটা চান, সেই স্টাইলটা সিলেক্ট করে আপনি ক্লিক করলে হচ্ছে আপনার হচ্ছে টেবিল তৈরি হয়ে যাবে। ঠিক আছে? তো এইটা হচ্ছে একটা বিষয়। আমরা এখান থেকে টেবিল তৈরি করতে পারি। আবার যদি ধরেন যে আমার আ ব এই এইসব ডিজাইন দরকার নেই, আমি আগের অবস্থায় ফিরে যাব বা প্লেন একটা টেবিল লাগবে আমার। তখন আমরা হচ্ছে এই যে এটাতে প্লেন টেবিলে ক্লিক করলে আমার এটা প্লেন টেবিল হয়ে গেল। আর এইখান থেকে আমাদের যেই কালারগুলো আছে, সেই কালারগুলো যদি আপনার পছন্দ না হয় বা এখানে যে ডিজাইনগুলো আছে, স্টাইলগুলো আছে টেবিলের, সেইগুলো যদি আপনার পছন্দ না হয়, তখন আপনি নিজের মতো করে ধরে, ধরে কালার দিয়ে টেবিল ডিজাইন তৈরি করতে পারেন। যেমন ধরেন যে আমি চাচ্ছি এইখানের হেডারটা এক কালার হবে এবং এই কলামগুলো ভিন্ন, ভিন্ন কালার হবে। এরকম একটা চাচ্ছি। তো আমরা এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে এই যে শেডিং অপশনে যাব, এখান থেকে আমি কালার দিতে পারব। এটাকে ধরেন যে আমি ব্লাক দিলাম। বাকি এগুলাকে আমি ডিফারেন্ট, ডিফারেন্ট কালার ট্রাই করতে চাই। তো এইটা হালকা একটু অরেঞ্জ টাইপের হইলো। এখানে আমি হালকা গ্রে কালার দিলাম এবং এইখানে আমি ধরেন যে হালকা একটু সবুজ কালার দিলাম। তো এই যে, যে ডিজাইন গুলো করলাম এটা কিন্তু মানে আমি আমার মতো করে করলাম। আপনি চাইলে প্রত্যেকটা সেল ধরে, ধরে আপনি কালার দিতে পারেন। যে এই সেলটা আমি এক কালার দিব, এটা আরেক কালার দিব, এটা আরেক কালার দিব, এটা আরেক কালার দিব। প্রত্যেকটা সেল ধরে, ধরে আপনি কালার করতে পারেন। কোনো সমস্যা নেই। যেহেতু আমার হাতে এই শেডিং অপশনটা আছে। তো আমরা এইখান থেকেও টেবিল স্টাইল করতে পারি অথবা এখান থেকে শেডিং দিয়ে আমরা টেবিল স্টাইল করতে পারি। ওকে? এরপরে আমাদের এটাকে আমরা প্লেন করে ফেলি এইখান থেকে। টেবিল লেআউটে চলে আসি। টেবিল লেআউটে আইসা আমাদের যেটা দরকার হয় ওই যে ১ম যেটা বললাম, আমি ধরেন যে এখানে টোটালি ৬ টা রো আছে, আমার আরো কিছু রো দরকার। বা ৪ টা কলাম আছে, আমার আরো ২-১ টা কলাম বাড়ানো দরকার। এটার জন্য আমরা এই যে টেবিল লেআউটে চলে আসব। এখান থেকে দেখেন রোজ অ্যান্ড কলামস একটা অপশন আছে। রোজ অ্যান্ড কলামস এর ভিতরে রো ইনসার্ট করার ২ টা অপশন আছে, কলাম ইনসার্ট করার ২ টা অপশন আছে। রো ইনসার্ট করা যায় আমি এখন যেখানে আছি সেখান থেকে উপরে অথবা নিচে। আর কলাম ইনসার্ট করা যায় আমি এখন যেখানে আছি তার ডানে অথবা বামে। ২ দিকের যেকোনো এক পাশে আমরা চাইলে কলাম ইনসার্ট করতে পারি। ওকে? তো ধরেন যে আমার একটা রো দরকার। আমি যদি এখানে লিখে ফেলি 1, 2, 3, 4, 5, 6। তো ধরেন যে ৬ নাম্বারের পরে আমার আরেকটা রো দরকার। তখন আমি কি করব? ৬ এ আসলাম। ৬ এ আইসা এই যে ইনসার্ট রো বিলো, যা ৬ এর পরে ৬ এর নিচে আরেকটা রো করব আমরা। তো এইখানে কার্সরটা রেখে ইনসার্ট রো বিলো তে চাপ দিলে দেখেন আরেকটা রো তৈরি হয়ে গেছে। এটাকে আমরা ৭ দিয়ে দিতে পারি। তো এটা যদি এরকম হয় যে আমি ৩ আর ৪, এই ৩ আর ৪ এর মাঝখানে আমি হচ্ছে একটা রো বাড়াইতে চাই। তখন কি করব? এই ৪ এ যদি কার্সর থাকে তাহলে ইনসার্ট রো অ্যাবাভ এটাতে চাপ দিব। আর যদি মনে হয় যে না আমার কার্সরটা ৩ এ আছে, তখন আমি কি করব? ইনসার্ট রো বিলো। এই ৩ এর নিচে একটা রো বানাই দিলাম। ওকে? এইভাবে আমরা রো ইনসার্ট করতে পারি। একইভাবে যদি কলাম ইনসার্ট করার দরকার হয়, ধরেন যে আমি এখানে লিখলাম ২, এখানে ৩, এখানে ৪। তো শেষে যদি এড করতে হয়, তো শেষেরটার পরে আইসা ইনসার্ট কলাম রাইট এখানে দিয়ে দিব। তাহলে ডান পাশে একটা কলাম তৈরি হয়ে গেল এই যে ৫। একইভাবে যদি ধরেন ২ আর ৩ এর মাঝখানে একটা দরকার, তাহলে আমার ৩ এ কার্সর থাকলে ইনসার্ট কলাম লেফট এটা চাপ দিলাম। তাহলে আমাদের কিন্তু এই ৩ এর এবং ২ এর মাঝখানে আরেকটা কলাম তৈরি হয়ে গেল।
ওকে? তাহলে এইভাবে আমরা যদি কলাম এবং রো তৈরি মানে বাড়াইতে হয়, তখন আমরা রোজ এন্ড কলাম অপশন থেকে কলাম এবং রো বাড়াইতে পারবো। এটা গেল যদি বাড়ানোর প্রয়োজন হয়। যদি কোনো একটা বাদ দেওয়ার প্রয়োজন হয়, তখন কি করব? তখন এই যে ডিলিট অপশন আছে। এখানে হচ্ছে রো ইনসার্ট করা যায় আর এইখান থেকে ডিলিট করা যায়। তো ডিলিট করা যায় কি? ডিলিট করা যায় হচ্ছে একটা রো ডিলিট করতে পারেন, একটা কলাম ডিলিট করতে পারেন, অথবা হচ্ছে এন্টায়ার টেবিলটাই ডিলিট করে দিতে পারেন। ঠিক আছে? তো ধরেন আমি ৭ নাম্বার রোটা ডিলিট করে দেব। বা আমি ধরেন যে ৫ নাম্বার রোটা ডিলিট করে দেব। তো ৫ নাম্বারের এই রো এর যেকোনো জায়গায় আপনার কার্সর থাকলেই হবে। এইখানে এইটুকুর ভিতরে যেকোনো জায়গায় আপনি ক্লিক থাকলেই হবে। তো ৫ নাম্বারে গিয়ে আমরা কি করব? ডিলিট রোজ এটাতে চাপ দেব। তাহলে কি হলো? দেখেন আমার ৫ নাম্বার রোটা কিন্তু ডিলিট হয়ে গেছে। একেবারে ফুল পুরা রোটাই ডিলিট হয়ে গেছে। এবার যদি একটা কলাম ডিলিট করতে চান, কলাম ডিলিট করতে চাচ্ছেন ধরেন যে ৩ নাম্বার কলাম। ৩ এর উপর কার্সরটা রাখলাম আমরা। ডিলিট, ডিলিট থেকে কলাম। তাহলে আমাদের কলামটা কিন্তু ডিলিট হয়ে গেল। এভাবে আমরা রো এবং কলাম ডিলিট করতে পারি। পাশাপাশি যদি আমার ফুল টেবিলটা ডিলিট করতে হয়, তখন টেবিলের কোনো এক জায়গায় ক্লিক থাকলেই হবে। ডিলিট, ডিলিট টেবিল। এখান থেকে আমরা টেবিল ডিলিট করে দিলাম। ওকে? তা আমরা রো যেমন ইনসার্ট করতে পারতেছি, কলাম ইনসার্ট করতে পারতেছি, রো ডিলিটও করতে পারতেছি, কলামও ডিলিট করতে পারতেছি। ইভেন আমরা ফুল টেবিলটা ডিলিট করে দিতে পারতেছি টেবিল লেআউট থেকে। ঠিক আছে? তো এভাবে আমরা ইনসার্ট এবং ডিলিট করলাম। এরপরে আরো বেশ কিছু জিনিস আছে যেগুলো আমাদের খুব বেশি কাজে লাগে। যেমন ধরেন যে আমার ১ আর ২ এই ২ টাকে আমি একটা বানাই ফেলবো। মার্জ করে ফেলবো। হ্যাঁ? এর জন্য কি করতে হয়? এই ২ টাকে সিলেক্ট করতে হয়। সিলেক্ট করে এই যে মার্জ সেল এটাতে চাপ দিলে একটা হয়ে গেল। দেখেন? তো এবার আপনি যদি এটারে ক্লিক করে কেটে দেন তাইলেই দেখেন আমার এখানে কিন্তু ২ টা করে কলাম। কিন্তু এই ২ টা মিলে একটা হয়ে গেছে। শুধু এইটুকুর জন্য। পুরাটাতে কিন্তু না আমাদের। তো এই মার্জটা আপনি করতে পারবেন। যেই কয়টা সিলেক্ট করবেন সেই কয়টাই মার্জ হয়ে যাবে। ধরেন যে আমি এখানে ৪ টা সিলেক্ট করলাম। এখানে তো ২ টা করছিলাম, হ্যাঁ? ২ টা সেল সিলেক্ট করছিলাম। এখানে আমি ৪ টা সেল সিলেক্ট করলাম। আচ্ছা বলে রাখি সেল হচ্ছে প্রতিটা ঘর হচ্ছে একটা সেল, হ্যাঁ? প্রতিটা ঘর একটা সেল। তো এখান থেকে আমরা ৪ টা সিলেক্ট করলাম অথবা ধরেন যে আমি এখান থেকে ৬ টা সিলেক্ট করলাম। হুম? ৬ টার ভিতর থেকে আমরা মার্জ সেল এ যদি ক্লিক করি তাহলে সেল মার্জ হয়ে গেল। এতে আপনার যেমন মার্জ করতে পারেন, পাশাপাশি যদি এরকম হয় যে মার্জ করা সেলগুলাকে আমি ফিরায় নিয়ে আসবো অথবা এইটাকে আমি আবার ২ ভাগ করব। আমি যদি একটু ব্যাক করি, ধরেন আমার এই যে ৫ যেটা আছে, এই ৫ টাকে আমি ২ ভাগ করতে চাই। এতক্ষণ তো কয়েকটারে আবার একটা বানাই ফেলছিলাম যে ৬ টা সেলকে একটা বানাই ফেলছি। এখন একটাকে আবার ২ টা ৩ টা বানাইতে চাই। তখন আমাদের যাইতে হবে স্প্লিট সেল। স্প্লিট সেলে গিয়ে এখান থেকে নাম্বার অফ কলাম দিলাম ২, নাম্বার অফ রোজ দিলাম ১। তাহলে ২ ভাগ হবে আরকি এটা। ওকে দিলাম। এই যে দেখেন এটা কিন্তু ২ ভাগ হয়ে গেল। ঠিক আছে? তো এভাবে আমরা ২ টাকে ১ টাও বানাইতে পারি। আবার ১ টাকেও ২ টা ৩ টা ৪ টা ৫ টা যে কয়টা লাগে সেটা বানাইতে পারি। এরপরে ধরেন যে আমার টোটাল এখানে তো ১ টা টেবিল আছে। আমি চাচ্ছি এই ৩ এর পর থেকে এই ৩ টা ১ম কলামে থাক, ১ম টেবিলে থাক। এটা নিয়ে আবার নতুন আরেকটা টেবিল তৈরি হোক। ৪ থেকে ৪, ৬, ৭ এখান থেকে নতুন একটা টেবিল তৈরি হোক। তখন আমরা স্প্লিট টেবিলে চাপ দিব। তখন দেখেন টেবিলটা কিন্তু ভাগ হয়ে গেছে। ৪ থেকে উপরে একরকম একটা টেবিল আর এখানে ভিন্ন আরেকটা টেবিল তৈরি হইল আমাদের। এভাবে আমরা টেবিলটাকেও আলাদা ভাগ করে ফেলতে পারি। ওকে? এরপরে আসেন আমি একটা যদি টেবিল আরেকটা নতুন করে টেবিল তৈরি করি। এইখানে আমরা চাইলে এটার রো এবং কলামের সাইজ চেঞ্জ করতে পারি। যেমন ধরেন যে এখন কিন্তু সব কয়টা রো এর সাইজ এবং কলামের সাইজ সমান আছে। তো আপনি এইখানে দিলেন হচ্ছে সিরিয়াল, এখানে দিলেন নেম, এখানে দিলেন ফোন।
তো আমার যদি এখানে আরো দুই একটা বাড়াই, এখানে দিলাম হচ্ছে ইমেল, এখানে দিলাম অ্যাড্রেস। ওকে, এরকম একটা টেবিল বানাইলাম। এখন সিরিয়ালে কি আমার এত জায়গার দরকার আছে? সিরিয়ালে লিখবো 1 2 3 4 5 6 এইগুলা। তো সিরিয়ালটাকে আমরা এই কলামটাকে ছোট করতে চাই। তখন কি করব আমরা? ছোট করার জন্য আমরা এইখান থেকে এই বর্ডারে ক্লিক করব, ক্লিক করে এইদিকে টান দেব। তাহলে দেখেন এটার কিন্তু জায়গা কমে গেছে। ঠিক আছে। নেম, নেমের জন্য আমরা যথেষ্ট জায়গা রাখবো। ইমেল, ফোন এইগুলোর জন্য ঠিকঠাক, সমস্যা নেই, কিন্তু নেমের জন্য আমার একটু জায়গা বড় হয়ে গেল। সিরিয়ালের জায়গা আমরা একটু ছোট করে দিলাম। এভাবে আমরা কলামের সাইজ ছোট বড় করতে পারি। একইভাবে যদি আমার রো এর সাইজ ছোট বড় করার প্রয়োজন হয়, এই যে রো এর বর্ডার ধরে আমরা হচ্ছে ক্লিক করে টান দিতে পারি। তাহলে আমাদের রো গুলা ছোট বড় করা যাবে এইভাবে। এখন আসেন যে আমার ধরেন যে এই যে এখন যে সাইজটা হইল, দেখেন আমার এই রো এর সাইজ একটু চিকন, এটা হালকা মোটা, এই রোটা কিন্তু অনেক বড়, অনেক মোটা হয়ে গেছে। তো এখন আমি চাচ্ছি যে এই রো, প্রত্যেকটা রো এর সাইজ সমান হোক, বা প্রত্যেকটা কলামের সাইজ সমান হোক। এই তিনটা তো সমান আছেই, এইখানে যে আমি ছোট বড় করে ফেলছিলাম আবার সমান করতে চাই। ঠিক আছে। তো এর জন্য কি করতে হবে? আমরা টেবিলটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে দুইটা অপশন আছে, ডিস্ট্রিবিউট রোজ, ডিস্ট্রিবিউট কলামস। ডিস্ট্রিবিউট রোজ দিলে রো গুলা সব সমান হয়ে যাবে। ডিস্ট্রিবিউট রোতে চাপ দিই, দেখেন আমার কিন্তু সবগুলা রো সমান হয়ে গেছে। ঠিক আছে। আবার যদি আমি টেবিলটা সিলেক্ট করে ডিস্ট্রিবিউট কলামে চাপ দেই, তাহলে সবগুলা কলামের সাইজ সমান হয়ে গেছে। এখন দেখেন টেবিলটা কিন্তু খুবই সুন্দর। যদিও আমার এখানে এভাবে দরকার আছে কিনা সেটা একটা বিষয়। তো আমার যেখানে দরকার হবে সেখানে কিন্তু আমরা এই জিনিসটা অ্যাপ্লাই করতে পারি। রো এবং কলাম দুইটাই একেবারে দেখেন সব সমান হয়ে গেছে। ডিস্ট্রিবিউট রোজ এবং কলামের মাধ্যমে আমরা এটা করতে পারি। এরপরে আমাদের হচ্ছে সেল অ্যালাইনমেন্ট এবং সেল মার্জিন একটা অপশন আছে। অর্থাৎ আমার লেখাটা কোন জায়গায় থাকবে, দেখেন আমি এখানে যদি এটাকে একটু বড় করি, এই জিনিসটা আছে কোথায়? আমার এই টোটাল এই সেলের ভিতরে এই লেখাটা টপ লেফটে আছে। আমি যদি এটাকে একেবারে মাঝখানে নিয়ে আসতে চাই, এইখান থেকে অ্যালাইনমেন্ট এই যে মিডল দিয়ে দিতে হবে। তাহলে এইখানে টোটালি 9টা পজিশন আছে, যেই কোনো পজিশনে চাইলে আপনি এটাকে রাখতে পারেন। ধরেন যে আমি এই যে এই পাশের এই কর্নারে, ডান এবং বটম কর্নারে রাখতে চাই, তখন এইখান থেকে এটাতে চাপ দিলেই হবে। ঠিক আছে। তো এভাবে আমরা সেল অ্যালাইনমেন্ট করতে পারি। এরপরে আছে টেক্সট ডিরেকশন, ধরেন যে নেম যেটা আছে বা এই সিরিয়ালটাকে যদি আমরা এইখানে রাখি, এটার জন্য আমরা জায়গা ধরেন যে কমাই দিলাম। তো এত বড় জায়গাও দরকার নেই, 01 লেখার জন্য তো এত জায়গা লাগে না। তা যেহেতু জায়গা কম লাগে, অন্য অন্য ওগুলাতে ধরেন আমার জায়গা বেশি লাগতেছে, তখন আমার এটা টেক্সট ডিরেকশনটা চেঞ্জ করে দিতে পারি। দেখেন উপর থেকে নিচে অথবা নিচ থেকে উপরেও রাখতে পারি। তাহলে কি হলো, এটার জন্য জায়গা কম লাগলো, এখন আমি 01 এখানে লিখলেও আমার খুব একটা সমস্যা নেই। ঠিক আছে। তো এইভাবে আমরা টেক্সট ডিরেকশনও চেঞ্জ করতে পারি। লেখাটা লেফট থেকে রাইটে যাবে, না নিচে থেকে উপরে, নাকি উপর থেকে নিচে। ঠিক আছে। এরপরে আরেকটা চমৎকার জিনিস, সেটা হচ্ছে রিপিট হেডার রোজ। এই জিনিসটা আমাদের অনেক বেশি কাজে লাগে যদি আমাদের টেবিলটা বড় হয়। ধরেন যে আমি এখানে একটা টেবিল তৈরি করলাম, ইনসার্ট টেবিল, আমার কলাম হচ্ছে 4টা, রো দিয়ে দিলাম 200। তো 200 কলাম বিশিষ্ট আমার রো। তো এখানে আমার থাকলো হচ্ছে নেম, ডিপার্টমেন্ট, সেশন এবং অ্যাড্রেস। ঠিক আছে। এই জিনিসটা থাকলো আমাদের, এটাকে আমরা সেন্টার করে দিলাম অ্যালাইনমেন্ট। এখন দেখেন আমার প্রথম পৃষ্ঠায় তো এটা আছে, যদি আমার দ্বিতীয় পৃষ্ঠায়ও এই জিনিসটা লাগে, যেহেতু একই টেবিল, তা আমার তো প্রতিটা পৃষ্ঠায় এই হেডিংটা দরকার। এই হেডিংটা কেন দরকার? কারণ হচ্ছে আমি যাতে ওই পৃষ্ঠায় গেলে বুঝতে পারি যে কোন কলামে কোন ডাটা আছে, যে এটা এটা কি নেম, এটা ডিপার্টমেন্ট, এটা সেশন, এটা অ্যাড্রেস। তো এটা প্রতিটা পৃষ্ঠায় যদি এই সেম জিনিসটা রিপিট করতে চাই, তখন কি করতে হবে? এইখানে কার্সরটা রেখে রিপিট হেডার রোজ এটা অন করে দিতে হবে। দেখেন এটা অন আছে। এখন আমি যখন নেক্সট পেজে আসছি, অটোমেটিক কিন্তু এখানে এটা চলে আসছে। এরপরের পেজে আসি, প্রত্যেকটা পেজে এই টেবিলটা যতক্ষণ পর্যন্ত শেষ হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত প্রতিটা পেজেই আপনার
এই জিনিসটা অটোমেটিক অ্যাভেলেবেল হয়ে যাবে। ইভেন আপনি যদি ফার্স্ট পেজে এটা চেঞ্জ করেন, কারণ যে ফার্স্ট পেজে এটাতে অ্যাড্রেস ছিল, আমরা বলে দিলাম হচ্ছে হোম অ্যাড্রেস বা হোম ডিস্ট্রিক্ট, এটা লিখে দিলাম। ঠিক আছে? তো এবার যদি আমি নিচের দিকে আসি, অটোমেটিক কিন্তু প্রত্যেকটাতে আমার এটা চেঞ্জ হয়ে গেছে, নেম, ডিপার্টমেন্ট, সেশন এবং হোম ডিস্ট্রিক্ট। তো এটার জন্য কি করতে হচ্ছে আমাদেরকে? রিপিট হেডার রোজ এটা অন করে রাখতে হচ্ছে। এটা যদি আমরা অফ করে দিই তাহলে দেখেন আবার চলে গেছে, কিন্তু ওই জিনিসটা আর নাই। তো এটা অন করে দিতে হবে যদি আমাদের মাল্টিপল বা অনেক বেশি পেজে আমার টেবিলটা চলে যায়। ওকে, তো এই ছিল মোটামুটি টেবিলের মৌলিক আলোচনা। এর ভিতরেও আরো বেশ কিছু ডিপার বিষয় আছে, কিন্তু আমরা এইটুকু জিনিস যদি বুঝি তাহলে আমাদের টেবিল নিয়ে টুকটাক নিজেদের মতো করে কাজ করার সহজ হবে। ওকে, এরপরে আসেন আমাদের টেবিলের পরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে ডিজাইন। ওয়াটারমার্ক, পেজের কালার এবং পেজের বর্ডার আমরা চাইলে দিতে পারি। তো এর জন্য আমরা হচ্ছে এখানে কিছু টেক্সট নিয়ে নিই। লরেম 1 বা 10 বাই 10, আমরা বেশ কিছু টেক্সট এখানে নিয়ে আসলাম। তো এখানে আমাদের ডিজাইনে চলে যাব। দেখেন আমরা এতক্ষণ ইনসার্টে কাজ করছিলাম, এবার হচ্ছে ডিজাইনে চলে যাব। ডিজাইন থেকে আমরা এই তিনটা জিনিস দেখব স্পেশালি: ওয়াটারমার্ক, পেজ কালার এবং পেজ বর্ডার্স। ঠিক আছে? তো ওয়াটারমার্ক জিনিসটা কি? ওয়াটারমার্ক হচ্ছে জলছাপ। আপনি আপনার ডকুমেন্টের মাঝখানে একটা জলছাপ দিতে পারেন। ধরেন যে আমি এখানে একটু লেখা কমাই দিই, মাঝখানে একটা জলছাপ দিতে চাই। ওই যে কোচিং এর ইংলিশ টিচাররা এরকম শিট বানায় না? শিট বানানোর পর তার শিটের মাঝখানে লেখা থাকে আমিনুল স্যার, হাবিব স্যার, সাকিব স্যার, মানে তার শিটের ভিতরে তার নাম লেখা থাকে, যাতে আপনি যদি এটার ফটোকপিও করেন তা তার নাম সহ যাতে ফটোকপি হয়। ঠিক আছে? তো সেই জলছাপ আমরা দিতে পারি ওয়াটারমার্ক থেকে। আবার খেয়াল করেন, এই যে ডিজাইনে আসতে হবে আমাদের, ডিজাইন থেকে ওয়াটারমার্ক। তো যাদের একটু আগের ভার্সন আছে, মাইক্রোসফট ওয়ার্ড একটু আগের ভার্সন, তারা ডিজাইন মেনুটা যদি খুঁজে না পান তখন পেজ লেআউট নামে একটা মেনু পাবেন। সেইখানে গেলে এই তিনটা জিনিস পাবেন: ওয়াটারমার্ক, পেজ কালার এবং বর্ডার্স। তো এই ওয়াটারমার্কে আমরা ক্লিক করি। এখানে দেখেন বেশ কিছু স্টাইল আছে ওয়াটারমার্কে। আমরা এই সবে না যাই, সরাসরি এই যে কাস্টম ওয়াটারমার্কে চলে যাব। এইখানে এসে দেখেন ওয়াটারমার্ক, দুই ধরনের ওয়াটারমার্ক দেওয়া যাচ্ছে। একটা হচ্ছে পিকচার, ছবি ওয়াটারমার্ক হিসেবে দিতে পারেন। অনেকে তার কোম্পানিটাকে ওয়াটারমার্ক হিসেবে দেয়, সেটা করতে পারেন। আর একটা হচ্ছে টেক্সট, আপনি চাইলে সরাসরি একটা লেখাকে ওয়াটারমার্ক করতে পারেন। যেমন টেক্সটের ভিতরে আমি লিখে দিলাম রুহুল আমিন। ওকে, দিয়ে আমি হচ্ছে অ্যাপ্লাই দিলাম। দেখেন আমি অ্যাপ্লাই দেওয়ার সাথে সাথে এই যে রুহুল আমিন কিন্তু জলছাপ চলে আসছে আমাদের দুইটা পৃষ্ঠায়। আপনার প্রতিটা পৃষ্ঠায় ওয়াটারমার্কটা অ্যাভেলেবেল হয়ে গেছে। ঠিক আছে? তো এই ওয়াটারমার্ক আপনি চাইলে যদি এডিট করতে চান, ওয়াটারমার্কে যাব, এখান থেকে কাস্টম ওয়াটারমার্কে আবার যাব। এখান থেকে আপনি চাইলে আবার চেঞ্জ করে দিতে পারেন। এখান থেকে ফন্ট চেঞ্জ করা যায়, সাইজ চেঞ্জ করা যায়, কালার চেঞ্জ করা যায় এই ওয়াটারমার্কেরই। আর সেমি ট্রান্সপারেন্ট এটা অন থাকতে হবে, প্রিন্ট যেহেতু করবেন আপনারা। এটা অন করলে কিন্তু এটা আবার আরেকটু এটা লাইট হয়ে যায়, মানে একটু গাঢ় হয়ে যায়। তখন আবার মূল লেখাটা পড়তে মাঝে মাঝে প্রিন্টের ক্ষেত্রে কষ্ট হয়ে যাইতে পারে। প্রিন্টে তখন এটা আরো গাঢ় হয়ে আসে, তখন আপনি দেখবেন যে আপনার লেখা বোঝা যাচ্ছে না, ওই ওয়াটারমার্ক বেশি বোঝা যাচ্ছে। তো সেমি ট্রান্সপারেন্টটা রাখতে পারলে ভালো, তাহলে ওইটা একটু হালকা হইলো। তো ওয়াটারমার্কের ক্ষেত্রে আমরা পিকচার ওয়াটারমার্ক দিতে পারি। ধরেন যে পিকচার ওয়াটারমার্ক ক্লিক করলাম, এখান থেকে সিলেক্ট পিকচার দিয়ে দেন। আমরা অফলাইনে দেখি কি ছবি আছে আমাদের। ডেস্কটপে আমাদের কোনো ছবি নাই, এইখানে দেখি কোনো একটা ছবি পাওয়া যাইতে পারে। তো ধরেন যে এইখান থেকে আমি এই ছবিটাকে ওয়াটারমার্ক করব, ইনসার্ট, এখান থেকে যদি অ্যাপ্লাই দিই, দেখেন ওই যে ওই ছবিটা কিন্তু আমার ওয়াটারমার্ক হয়ে গেছে। তো ওয়াশ আউট যদি দেই তাহলে এটা আরেকটু গাঢ় হয়। তো ওয়াশ আউট না দেওয়াই ভালো, এতে আপনার লেখা বোঝা যাবে না। ওয়াশ আউটটা অন করে দিতে হবে। অ্যাপ্লাই, ক্লোজ। এই যে, তাহলে একটা ছবিকেও আমরা চাইলে এভাবে ওয়াটারমার্ক করতে পারি, একটা লেখাকেও চাইলে ওয়াটারমার্ক করতে পারি। তো ওয়াটারমার্ক যদি আমাদের ডিলিট করার প্রয়োজন হয় তখন আমরা ডিলিটও করতে পারবো। ওয়াটারমার্ক
নিচে দেখেন একটা অপশন আছে ওয়াটারমার্ক রিমুভ ওয়াটারমার্ক। এটাতে চাপ দিলে আপনার ওয়াটারমার্কটা ডিলিট হয়ে যাবে। তো এই ছিল ওয়াটারমার্ক। এরপরে হচ্ছে পেজ কালার। আপনি চাইলে আপনার পেজে যে কোনো কালার দিতে পারেন। তাহলে যে আমি ইয়েলো কালার দিলাম, দেখেন হলুদ কালার হয়ে গেছে আমাদের পেজ। তবে এটার ক্ষেত্রে একটু সাবধান। সেটা কেমন? ধরেন যে আপনি পেজে কালার দিয়ে যদি আপনি প্রিন্ট করতে চান এই কালার সহ সাদা কাগজে, তাহলে কিন্তু আপনার অনেক কালি নষ্ট হবে। এর চাইতে কালার পেপার কিনতে পাওয়া যায়। সেই কালার পেপার কিনে এনে প্রিন্ট করেন, তখন আপনার জন্য কালিটা সেভ হবে। আর যদি আপনি এটাকে পিডিএফ করতে চান বা হচ্ছে জাস্ট সফট কপি অন্য কাউকে শেয়ার করলেন, তাহলে আপনি যে কোনো কালার দেন, কোনো সমস্যা নেই। কিন্তু প্রিন্টিং এর ক্ষেত্রে একটু মাথায় রাখা দরকার, প্রিন্টিং এ আপনার কালার পেজ কিনে এনে প্রিন্ট দিতে পারলে ভালো। এইখান থেকে কালার দিয়ে প্রিন্ট করতে 2-1 কপি হইলে ভিন্ন কথা। ধরেন যে আপনার 100 কপি, 100 পৃষ্ঠার একটা ডকুমেন্ট, তখন কিন্তু এটা ঠিক হবে না। আর কালার প্রিন্টারের ভিতরে আমরা যে কালার প্রিন্টার গুলো ইউজ করি সেগুলো তো বেশিরভাগই ইঙ্কজেট প্রিন্টার, লেজার না। তখন হচ্ছে আপনার এই কালার গুলোতে হালকা একটু পানি পড়লেই দেখবেন যে লেটকাই গেছে কালিটা। ঠিক আছে? তো এই জায়গা থেকে আমাদের একটু খেয়াল রাখতে হবে। তো এখান থেকে আমরা পেজ কালার যে কোনো কালার দিতে পারি, তো আমরা নো কালার দিয়ে দিলাম। এরপরে যেটা আছে পেজ বর্ডার্স, খুবই ইম্পর্টেন্ট। পেজ বর্ডার্সে ক্লিক করলে দেখেন এখন আমাদের এখানে পেজ বর্ডার্স দেওয়া আছে হচ্ছে নান, কোনো বর্ডার নাই। তা আমরা যদি বক্স দিয়ে দিই তাহলে একটা বক্স পেজ বর্ডার হয়ে গেল। ওকে চাপ দিলাম, দেখেন আমাদের কিন্তু একটা পেজ বর্ডার হয়ে গেছে। খুবই সিম্পল, এক দাগের একটা বর্ডার হয়েছে। এটাকে আমরা চাইলে আরো গর্জিয়াস বর্ডার দিতে পারি, আরো সুন্দর বর্ডার চাইলে দিতে পারি। এই যে পেজ বর্ডার্সে যাব, এখান থেকে দেখেন বক্সের ভিতরে আবার স্টাইল আছে, কি স্টাইল দিতে চান। এই যে ধরেন যে আমি 3 দাগের স্টাইলটা অ্যাপ্লাই করলাম, তাহলে 3 দাগ সম্পন্ন একটা বর্ডার চলে আসছে। আমি যদি ভিন্ন একটা অ্যাপ্লাই করি, ধরেন এখানে এইটা আছে। ওকে, তো আপনার যেটা পছন্দ হয়, যে স্টাইলটা পছন্দ হয় সেটা ইউজ করতে পারেন। তো এটা শুধুমাত্র এই বর্ডার লাইন দিয়ে যে বর্ডার করা যায় বিষয়টা এরকম না। বর্ডার্স এর ভিতরে আপনি এইখানে দেখেন আর্ট একটা অপশন আছে। এই আর্টে গেলে সুন্দর সুন্দর আর্ট আছে, সেইগুলো দিয়ে আপনারা বর্ডার দিতে পারেন। যেমন ধরুন যে আমি এখান থেকে এই গোলাপ ফুলটা দিয়ে দিলাম। এই যে গোলাপ ফুল, ঠিক আছে? ওকে চাপ দিই, দেখেন আমার বর্ডারটা গোলাপ ফুলের একটা বর্ডার হয়ে গেছে। তো এইভাবে আপনি যে কোনো আর্ট সিলেক্ট করে বর্ডার দিতে পারেন। যেমন এখানে সুন্দর সুন্দর স্ট্যান্ডার্ড বেশ কিছু আর্ট আছে, যেগুলা প্রফেশনাল কাজে আপনি ব্যবহার করতে পারেন। যেমন একটু নিচের দিকে আসেন, এই যে একটা বর্ডার আছে সুন্দর, সিম্পলের ভিতরে। আবার আসেন এখানে, এই যে পেজ টার্নের একটা আছে, যে পৃষ্ঠাটা মনে হচ্ছে যে একটু, এই যে এখানে একটু বাঁকা করে রাখছে আর কি, আবার এখানে একটা পিন মেরে রাখছে। তো এটাই স্টাইল বর্ডারের, এটা ইউজ করা যায় সিম্পলের ভিতরে। আপনার প্রফেশনাল কাজে মিনিমাল জিনিস রাখা ভালো। খুব গর্জিয়াস জিনিস ধরেন যে আপনি এইটা দিয়ে আপনি বর্ডার দিলেন, কোনো গর্জিয়াস জিনিস আপনার প্রফেশনাল জায়গায় এরকম বর্ডার না দেওয়াটাই ভালো। ঠিক আছে? তো সেখানে আমরা সিম্পল সব বর্ডার ইউজ করব। যেমন ধরেন যে এই যে একটা বর্ডার, সুন্দর বর্ডার সিম্পলের ভিতরে। তো বর্ডারের ভিতরে আবার কিছু কিছু বর্ডারের কালার দেওয়া যায়, যেমন কালার এখান থেকে অটোমেটিক দেওয়া আছে, আমরা হচ্ছে রেড কালার দিয়ে দিলাম। এই যে লাল কালারের বর্ডার হয়ে গেল। তাহলে আমরা বর্ডার্স এর ভিতরে আবার কিছু কাস্টমাইজ করলাম। আমরা হচ্ছে বর্ডার সিঙ্গেল লাইন দিয়ে বর্ডার দিতে পারি, অথবা এখান থেকে আর্ট যেগুলো আছে সেই আর্ট দিয়ে আমরা বর্ডার দিতে পারি। বর্ডারে আবার চাইলে কালার দিতে পারি। তো বর্ডার যদি আমরা রিমুভ করতে চাই, তখন এখান থেকে এই যে নান, এইটাতে ক্লিক করব, ক্লিক করে ওকেতে চাপ দেব। ব্যাস, আমার বর্ডার কিন্তু চলে গেছে। অনেকে বর্ডার দিতে পারে, বর্ডার আর রিমুভ করার জায়গা খুঁজে পায় না। এটা একটু খেয়াল রাখতে হবে আমাদের। ওকে, এরপরে আসেন আমাদের লেআউট, পেজ লেআউট, যেটা আমাদের লেআউট অপশনে আছে। এবং প্রিন্টিং এর ক্ষেত্রে কিন্তু এই লেআউটের এখন যেই ফাংশনালিটিস গুলো দেখাবো, প্রিন্টিং এর ক্ষেত্রে এটা খুব বেশি কাজে লাগবে। আপনি যদি লেআউট ঠিক করতে না পারেন তাহলে দেখবেন যে প্রিন্ট ঠিকঠাক মতো আসতেছে না। তো এটার জন্য প্রথম যে অপশনটা সেটা হচ্ছে আমাদের পেজের সাইজটা। তা আমাদের কাছে সাধারণত যেই কাগজ থাকে, অফসেট পেপার যেগুলো আমরা কিনে আনি বাজার থেকে,
বেশিরভাগই আমরা প্রিন্টিং এর জন্য কিনে নিয়ে আসলে A4 সাইজের কিনে নিয়ে আসি। তো পেজটা যদি আপনার A4 সাইজে না হয়, কিন্তু আপনি কাগজটা আছে আপনার হাতে A4 সাইজের, কিন্তু আপনি প্রিন্টে বা আপনার ডকুমেন্টটা সেট আপ A4 এ করেন নাই, তখন কিন্তু এই যে প্রিন্টিংটা সুন্দর হবে না, একটু কেটে যাবে অথবা একটু এদিক সেদিক হয়ে যাবে, অথবা কিছু কিছু প্রিন্টারে প্রিন্টই নিবে না, মানে কাগজের সাইজ না মেলার কারণে প্রিন্ট হবে পরের পেজ আর প্রিন্ট হইতে চাইবে না। তো এই কারণে আমাদের এখানে প্রথম কাজ হচ্ছে পেজের সাইজটা ঠিক করা। এর জন্য লেআউট থেকে দেখেন সাইজে অলরেডি আমার A4 দেওয়া আছে। অনেকের দেখা গেছে যে লেটার দেওয়া থাকে, এই যে লেটার, যদিও দুইটা সাইজ কাছাকাছি, কিন্তু দুইটা সাইজ কিন্তু সেম না, দুইটা সাইজের ভিতরে পার্থক্য আছে। তো আপনার যদি এখানে লেটার সাইজ দেওয়া থাকে আর কাগজ হাতে যদি আপনার A4 থাকে, তাহলে আপনার প্রথম যেটা করতে হবে সাইজ থেকে এটাকে A4 বানাই দেন। এরপরে আপনি আপনার কাজ যা ইচ্ছা করেন। তো এখানে আমরা A4 সাইজ আছে। তারপরে ধরেন যে আপনি এই যে দলিল লিখে না স্ট্যাম্পে, সেখানে কি আমাদের A4 ইউজ হয়? সেখানে কিন্তু A4 ইউজ হয় না, সেখানে আমরা লিগ্যাল সাইজ ইউজ করি। দেখেন এখানে লিগ্যাল একটা অপশন আছে, লিগ্যাল। হ্যাঁ, এই যে দেখেন অনেক লম্বা একটা পৃষ্ঠা, ঠিক আছে? এই লিগ্যাল পেজটা ইউজ করব যদি আমরা ওই ইয়ার প্রিন্ট দিই, কোনো একটা স্ট্যাম্পে যদি প্রিন্ট দিই। তো এটা হচ্ছে প্রাথমিক বিষয়। আপনি পেজের সাইজ আপনি আহ, এরকম হইতে পারে, এমন একটা পেজ আপনার হাতে আছে যেটা A4 এ মিলে না, A3 তে মিলে না, লেটারে মিলে না, লিগেলে মিলে না, এইখানে যে সাইজ আছে সেই সাইজে মিলে না। তখন আপনি ওইটাকে স্কেল দিয়ে মাপ দিয়ে চাইলে এখানে কাস্টম সাইজও ইউজ করতে পারেন। সাইজ এখান থেকে মোর পেপার সাইজে এসে এই যে উইডথ আপনি বলে দিতে পারেন। তো ধরুন যে আপনি মেপে দেখলেন যে এটা 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি বাই ধরেন যে 12 ইঞ্চি, এরকম একটা সাইজ। এই যে 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি। তো এটা কিন্তু আমাদের মানে স্পেসিফিক এইখানে এমন কোনো সাইজ নাই, আমরা একটা বানাই দিলাম আর কি। তো সাধারণত A4 সাইজ হয়, A4 সাইজে আমরা রাখলাম। এরপরে যেটা প্রয়োজন হয় আমাদের সেটা হচ্ছে আমাদের ওরিয়েন্টেশন এবং মার্জিন, এই দুইটা জিনিস। যেমন এখন এটা ভার্টিক্যালি আছে, অর্থাৎ লম্বালম্বি লম্বালম্বি আছে পেজগুলা। আমরা আড়াআড়িও কিন্তু মাঝে মাঝে প্রিন্ট করার দরকার হয়। যেমন ধরেন যে আমার একটা টেবিলে অনেকগুলা ডাটা, তখন আমার এইখানে আটতেছে না, মানে জায়গা সংকুলান হচ্ছে না, তখন আমরা কি করি, এটাকে ওরিয়েন্টেশনটা ল্যান্ডস্কেপ করে দিই। তখন কি হলো দেখেন, এটা হরিজন্টাল হয়ে যাওয়াতে, মানে আড়াআড়ি হয়ে যাওয়াতে আমরা কিন্তু এখন মানে ডান থেকে বাম পাশ বা বাম পাশ থেকে ডান পাশে একটু জায়গা বেশি পেলাম, ঠিক আছে? তো যদিও পেজ বাড়বে সমস্যা নেই, আহ, আমরা কলামে বা এই দিকে তো জায়গা একটু বেশি পেলাম। তো ওরিয়েন্টেশনের দুইটা ওরিয়েন্টেশন আছে, একটা হচ্ছে পোর্ট্রেট লম্বালম্বি এবং ল্যান্ডস্কেপ আড়াআড়ি। তো যেটা ভাল লাগে আমাদের, যেটা ভাল লাগে না, যেটা প্রয়োজন, আমরা সেখানে সেই সেট আপটা ব্যবহার করব। ওকে, এরপরে যে অপশনটা সেটা হচ্ছে মার্জিন। দেখেন এখন মার্জিনটা হচ্ছে লেখার মানে একবারে আমার পেজটা শুরু এইখান থেকে তো আর আমার লেখা শুরু হচ্ছে না, তাই না? লেখা শুরু হচ্ছে একটু দূর থেকে। এই যে যে দূর থেকে শুরু হচ্ছে, এটাই হচ্ছে মার্জিন। যে উপরের দিকে আমি 1 ইঞ্চি ফাঁকা জায়গা রাখছি, বাম থেকে 1 ইঞ্চি, ডান থেকে 1 ইঞ্চি, নিচে আরো 1 ইঞ্চি, সব দিকে আমার 1 ইঞ্চি জায়গা ফাঁকা আছে। আমরা পরীক্ষার খাতায় রুলার নিয়ে যাইতাম না এবং মার্জিন করতাম, সেই জিনিসটাই এখানেও আছে। তো এখানে এখন 1 ইঞ্চি দেওয়া আছে বাই ডিফল্ট সব দিকে। আপনি চাইলে এটাকে মার্জিনস থেকে, যেমন এখন নর্মাল দেওয়া আছে 1 ইঞ্চি, দেখেন টপে 1, লেফটে 1, বটমে 1, রাইটে 1, যদি ন্যারো করে দিই আমরা, তখন সব দিকে 1/2 ইঞ্চি জায়গা নিয়ে নিছে। বাম পাশে হাফ, উপরে হাফ, ডান পাশে হাফ, মানে মার্জিনটা আমার কমে গেল আর কি। তো এটা আমরা মার্জিন এখান থেকে কন্ট্রোল করতে পারি। এখানে মার্জিন যে যা আছে সেইগুলাই যে করতে হবে বিষয়টা এরকম না। মার্জিন আমরা চাইলে কাস্টম মার্জিনও করতে পারি। যেমন কাস্টম মার্জিন আইসা আমি ধরেন আমরা ওই যে দলিল বা স্ট্যাম্পে যে লিখি, লিগ্যাল পেপার একটা নিয়ে নিই এখান থেকে। তো স্ট্যাম্পে লিখলে কি হয়, স্ট্যাম্পের উপরে কিন্তু আমাদের একটু জায়গা রাখতে হয়। তো স্ট্যাম্পের উপরে যে জায়গাটা রাখতে হয়,
সেই জায়গাটা আমরা কি করব, আমরা হচ্ছে এইখান থেকে মার্জিন থেকে কাস্টম মার্জিনে যাব, টপে 4.5 ইঞ্চি রাখলেই মোটামুটি হয়। 4.5 ইঞ্চি। তো উপরে একটা বড় জায়গা রেখা দিলাম, স্ট্যাম্পের যে সিলটা থাকে বা উপরে যে একটু স্ট্যাম্পের একটু জায়গা লাগে সেই জায়গাটার জন্য, যাতে আমার ওই ইয়ের উপরে লেখাগুলো নিয়ে না পড়ে। স্ট্যাম্পগুলো চিনেন তো, বাংলাদেশি স্ট্যাম্প লিখে যদি সার্চ দিই আমরা, স্ট্যাম্প পেপার, এই যে এটা, তো এই যে উপরে যেই স্ট্যাম্পের এটা একটু জায়গা লাগতেছে, সেইটুকু জায়গা আমরা 4.5 ইঞ্চি যদি উপরে মার্জিন ছেড়ে দিই, তাহলে আপনি নিশ্চিন্তে এটা প্রিন্ট দিতে পারবেন। তাহলে ওই যে ওইগুলার উপরে গিয়ে লেখাগুলো আপনার পড়বে না। নিচে মিনিমাম 1 ইঞ্চি জায়গা রেখে দিবেন, উপরে 4.5 ইঞ্চি। এরপরে আপনি যা লিখেন, যদি আপনি আরো বেশি রাখতে চান, বেশি ছেড়ে রাখতে চান, সমস্যা নেই। তো এইভাবে আমরা মার্জিনের মাধ্যমে এটাকে কন্ট্রোল করতে পারি। তো আমরা হচ্ছে আবার একটু আগের অবস্থায় চলে যাই। A4, মার্জিন হচ্ছে আমার 1, স্বাভাবিক অবস্থায়। এরপরে আছে কলাম। আমরা চাইলে কলাম ইউজ করতে পারি, কারণ যে এখন একটা কলামে আছে সবকিছু, এখান থেকে আমরা 2টা কলাম দিয়ে দিলাম, তাহলে আমার সবকিছু কিন্তু 2 কলামে আসছে। তো যদি আমার 3টা কলাম লাগে, 3 দিয়ে দিলাম, 3 কলামে আসছে। আবার এইখান থেকে 1 কলামে নিয়ে গেলে 1 কলামে চলে আসলো। এখানে আরেকটা অপশন আছে, 2 কলাম দিলাম, মোর কলামস থেকে লাইন বিটুইন, এটা দিয়ে দিলাম, তাহলে দেখেন 2 কলামের মাঝখানে আবার একটা দাগ চলে আসছে। তা আমরা মাঝে মাঝে কুইজ তৈরি করি না, এমসিকিউ কুইজ, যে দুই পাশেই থাকে প্রশ্নগুলো, যাতে হচ্ছে আমরা এক এক পেজে অনেকগুলা প্রশ্ন নিতে পারি। তো তখন কিন্তু আমার এই 2 কলাম করতে হবে এখান থেকে, তা আমি 1 কলাম করে দিলাম। এই ছিল মোটামুটি বিষয়। এরপরে এখানে ব্রেক্স অপশনটা আছে, সেটা একটু দেখব, তাহলে মোটামুটি আমাদের কাজ শেষ। ব্রেক্সটা হচ্ছে আমরা এখান থেকে, ধরেন যে এই পেজ থেকে আমি এই পর্যন্ত লেখা লিখলাম, এইখান থেকে আমার পরের পেজে শুরু হওয়া দরকার, তখন আমরা এখান থেকে পেজ ব্রেক দিয়ে দিব, এইখানে কার্সরটা রেখে ব্রেকস, পেজ ব্রেক। তাহলে দেখেন এইখান থেকে এটা পরের পেজে আসলো। ঠিক আছে, এখানে কিন্তু আপনি আবার চাইলে কিছু লিখতে পারবেন, ফাঁকা জায়গা যেহেতু আছে, তবে এটার উপর কোনো হ্যাম্পার হবে না, যেহেতু আমরা পেজ ব্রেক দিছি। তো এইভাবে আমরা পেজ ব্রেক দিতে পারি। আবার চাইলে কলাম ব্রেকও আমরা দিতে পারি। তখন আমাদের কলাম লাগবে, ধরেন যে আমি এখান থেকে 2টা কলাম নিয়ে নিলাম, 2 কলাম। আমি চাচ্ছি এইখান থেকে, এই যে এইখান থেকে বাকিটা আমার হচ্ছে এই কলাম থেকে শুরু হোক, এইখানে আমি আর কিছু লিখতে চাই না। ব্রেক থেকে আমরা তখন কলাম ব্রেক দিয়ে দিব। তো এইখান থেকে দেখেন আবার এইখান থেকে শুরু হয়েছে। ঠিক আছে, তো এইভাবে আমরা পেজ ব্রেক এবং কলাম ব্রেক দিতে পারি। তো আমরা আবার ইয়াতে চলে আসলাম, এখান থেকে পেজ ব্রেকটাকে কেটে দিলাম। আরেকটা আছে সেকশন ব্রেক, গতকালকে যেটা একটু দেখাইছিলাম, আবার দেখাই। সেকশন ব্রেক দিতে পারি। ধরেন যে আপনার ওই যে লাস্ট ক্লাসে এক ভাই প্রশ্ন করছিলেন যে প্রথম পৃষ্ঠাগুলোতে আমরা রোমান সংখ্যায় পেজ নাম্বার দিব, পরের পেজগুলোতে আমরা 1 2 3 থেকে আমার পেজ নাম্বার শুরু হবে। ঠিক আছে, তো এটার জন্য আমরা কি করব, আমরা হচ্ছে এটার জন্য সেকশন ব্রেক লাগবে আমাদের। ঠিক আছে, তো সেকশন ব্রেকটা, সেকেন্ড, হ্যাঁ, আমি সেকশন ব্রেক দিব, তার আগে আমি এখান থেকে কিছু লেখা কপি করি। তো ধরেন যে আমার এই সেকশনে, এই যে এই 4টা পৃষ্ঠা ধরেন আমাদের এই সেকশনে আছে, টোটালি 5 পৃষ্ঠা, 5 পৃষ্ঠার ভিতরে 4 পৃষ্ঠা হচ্ছে আমার প্রথম সেকশন। ঠিক আছে, এরপর থেকে আমার হচ্ছে দ্বিতীয় সেকশন শুরু হবে। তো এখন আমরা কি করব, আমরা হচ্ছে এই যে এইখানে এইসা একটা ব্রেক দিব, নেক্সট পেজ, এই যে সেকশন ব্রেক, নেক্সট পেজে দিলাম। তো এইখানে এসে আমার সেকশন ব্রেক হয়ে গেছে, কিন্তু এখানে এসে লিখে দিলাম আমি হচ্ছে সেকেন্ড সেকশন। এখানে আমার সেকেন্ড সেকশন শুরু হয়েছে, আমি এখানেও কিছু লেখা অ্যাড করে দিই। তো এই সেকশন ব্রেকটা কোথায় কাজে লাগবে, আমার কিন্তু এখানে দেখে বোঝার আহ, স্বাভাবিকভাবে উপায় নাই যে সেকশনটা কোথায় ব্রেক হয়েছে। এখানে আমরা 2টা ব্রেকটা কাজে লাগাইতে পারি, যেমন হচ্ছে ভাই যেটা বলছিল যে আমি এখানে রোমান সংখ্যায় পেজ নাম্বার গুলা দিব, আর ওইখান থেকে এসে আমার পেজ নাম্বার গুলা 1 2 3 তে শুরু হবে। এই কাজটা কিন্তু আমরা এই সেকশন ব্রেক দেওয়ার মাধ্যমে করতে পারি। তো চলেন এটাকে যদি একটু ট্রাই করি। এখান থেকে আমরা ওই যে পেজ নাম্বার দিয়েছিলাম, কোথা থেকে মনে আছে, ইনসার্ট, ইনসার্ট থেকে এই যে পেজ নাম্বার, তো আমি বটম অফ পেজ
নিচে পেজ নাম্বারটা দিয়ে দিলাম, ক্লোজ। এখানে দেখেন আমার পেজ নাম্বারটা এখন কি হয়েছে, 1 2 3, মানে এইভাবেই হয়েছে, ডিফারেন্ট কিন্তু হয় নাই। ঠিক আছে, এই যে 4, তারপরে 5, মানে সেকশন যে আলাদা হয়েছে, আলাদা কিন্তু এখনো হয় নাই। এটার জন্য আমাদের একটু কাজ করতে হবে। সেটা কেমন, আমরা হচ্ছে ইনসার্ট পেজ নাম্বার, এই যে ফরম্যাট পেজ নাম্বারে যাব। হ্যাঁ, ফরম্যাট পেজ নাম্বারে যাব, এইখান থেকে নাম্বার ফরম্যাট, এটা আমি দিয়ে দিলাম হচ্ছে 1 2 3 আছে না, এটা চেঞ্জ করে এখানে দেখেন রোমান সংখ্যা আছে, রোমান সংখ্যা দিয়ে দিলাম। কন্টিনিউ ফ্রম প্রিভিয়াস সেকশন, এটা থাক, সমস্যা নেই, ওকে দিয়ে দিলাম এখানে। তাহলে দেখেন আমার পেজ নাম্বারগুলো রোমান সংখ্যায় হয়ে গেছে, 1, তারপরে হচ্ছে 2, তারপরে এখানে 3, এইখানে এসে 4। এখন সেকেন্ড সেকশন যেটা আছে, সেকেন্ড সেকশনে এসে আমার দেখেন এটা পেজ নাম্বার হয়েছে 5। তো পেজ নাম্বার 5 হয়ে তো লাভ নাই, এখান থেকে আমি ধরেন যে আবার 1 থেকে শুরু করতে চাই। যদি 5 থেকে থাকলে ভালো হয়, আপনার রাখেন, সমস্যা নেই। কিন্তু যদি 1 থেকে শুরু করতে চান, তখন কি করতে হবে? তখন হচ্ছে পেজ নাম্বার থেকে এডিট পেজ নাম্বার, এইখানে স্টার্ট অ্যাট, এটা এই যে 1 দিয়ে দিতে হবে। ঠিক আছে, স্টার্ট অ্যাট 1, ওকে দেন। এই যে এখানে কিন্তু আবার 1 থেকে শুরু হবে। যদি 5 থেকে হইলে হয় তবে ভালো, আর যদি মনে হয় যে না আমার এটা আবার 1 থেকে শুরু করব, সেটারও সুযোগ আছে, 1। তাহলে উপরের পেজ নাম্বার যেগুলো ছিল দেখেন রোমান সংখ্যায় 4 পর্যন্ত আসছে আমাদের, এই যে 4 পর্যন্ত। আর যখন আমার এই সেকশন শেষ হয়ে গেল, সেকেন্ড সেকশনে এসে আমার পেজ নাম্বারটা আসছে এই যে 1 2 3 4, 1 2। ইভেন আপনার পরের সেকশনে গিয়ে যদি আপনি ডিফারেন্ট একটা পেজ নাম্বার স্টাইল ইউজ করতে চান, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি সেকশন ব্রেকের কাজ। সেকশন ব্রেকে প্রতিটা সেকশনের সেটআপ আপনি আলাদা করতে পারেন। প্রতিটা সেকশনের জন্য আপনি পেজ লেআউট আলাদা করতে পারেন। প্রতিটা সেকশনের জন্য আপনি হেডার ফুটার আলাদা করতে পারেন। সেকশনটা এক্ষেত্রে আমাদের অনেক বেশি কাজে লাগে। তো আজকের ক্লাস আমরা মোটামুটি এখানেই ক্লোজ করব। আমাদের যেটা আছে টেবিল, টেবিল নিয়ে আমরা আলোচনা করলাম, টেবিল কিভাবে তৈরি করতে হয়, বাকি ফরম্যাটিং দেখলাম, ওয়াটারমার্ক জলছাপকে কিভাবে দিতে হয়, পেজে কালার কিভাবে দিতে হয়, পেজে বর্ডার কিভাবে দিতে হয়, মার্জিন ওরিয়েন্টেশন দেখলাম, সাইজ এবং কলাম দেখলাম। পাশাপাশি পেজ ব্রেক এবং সেকশন ব্রেকও দেখে ফেলছি আমরা। সেকশন ব্রেক দিয়ে আমরা চমৎকার কিছু কাজও করলাম। হোমওয়ার্কে আপনারা যেটা করবেন, ক্রিয়েট এ 1 পেজ কলাম অন সেভ নেচার, এক পৃষ্ঠার, সরি কলাম না, ডকুমেন্ট, সেভ নেচার নামে একটা 1 পৃষ্ঠার একটা ডকুমেন্ট বানাবেন। ইউজ এ ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেশন, ভার্টিক্যাল মুডে না, ল্যান্ডস্কেপ হরিজন্টাল মুডে আপনি এই সেটআপটা করবেন। একটা পেজে বর্ডার দিবেন, একটা টেবিল তৈরি করবেন যেখানে 5 ইয়ার্স এর নেচার ডেস্ট্রয় করার একটা ডাটা থাকবে। সেট এ কাস্টম মার্জিন 1 ইঞ্চি ফর অল সাইট। হ্যাঁ, 1 ইঞ্চি বা আপনি হাফ ইঞ্চি, মানে মার্জিনটা একটু দিয়ে বিভিন্ন মার্জিন দিয়ে ট্রাই করে দেখেন। সেভ দ্য ফাইল অ্যাজ সেভ নেচার, সেভ নেচার হিসেবে এই ফাইলটাকে সেভ করবেন। এই হচ্ছে আপনার বাড়ির কাজ। আর আমরা ক্লাসে যে বিষয়গুলো দেখাইলাম সেইগুলোতে প্র্যাকটিস করবেনই, এই হোমওয়ার্কটাও করে ফেলবেন। ওকে, তো আজকের ক্লাস আমরা এখানেই শেষ করতে চাই। আপনাদের যাদের প্রশ্ন আছে আপনারা একটু হ্যান্ড রেজ করে ফেলেন। শামিউল ইসলাম ভাই, প্রশ্ন আছে নাকি? জি ভাই। আগে থেকে হ্যাঁ বলেন ভাই। আচ্ছা, আমি আপনাকে ফার্স্ট ক্লাসে একটা প্রশ্ন করছিলাম যে ওয়ার্ডে অবরোধে ফুল স্টপ বা এব্রিভিয়েশনের পরে যে ফুল স্টপটা দেওয়া হয় ওইটা কিভাবে দিতে পারি? অবরোধে ফুল স্টপ, হ্যাঁ হ্যাঁ। আপনার কি অবরো ইনস্টল করা আছে কম্পিউটারে? হ্যাঁ আছে। তা ফুল স্টপ দিতে গেলে কি হচ্ছে, দাড়ি হয়ে যাচ্ছে? হ্যাঁ, দাঁড়ি হয়ে যাচ্ছে। আর এখানে তো অবরোধে যে ওনাদের যে পিডিএফটা আছে সেখানে বলা হচ্ছে নামপ্যাডে ডট দিতে পারবো আর কি, ডটটা ওটা। আপনি কি একটু স্ক্রিন শেয়ার করবেন, আমরা একটু দেখি। কম্পিউটারে আছেন? কম্পিউটারে আছি। তাহলে আপনি একটু স্ক্রিন শেয়ার করেন, দেখি একটু প্রবলেমটা। স্ক্রিন শেয়ার।
ভাই স্ক্রিন শেয়ার করতে কোন দিকে আছে? ওই যে আপনি জুমে যান, জুমে দেখেন শেয়ার একটা অপশন আছে। শেয়ার। হ্যাঁ, শেয়ার। ভাই দেখতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, দেখতে পাচ্ছি। জারি হয়ে যাচ্ছে। এখন আমি দিতে যাচ্ছি আর কি, ফুল স্টপ দিতে যাচ্ছি। এখন ডট। ডট দিতে যাচ্ছি, এটা হচ্ছে না আর কি। এটা কিভাবে দেবো? আচ্ছা, আপনার ওই অবরোর এটা কোথায়? অবরোর সফটওয়্যারটা কোথায়? ওপেন করেন। আচ্ছা, আপনি হচ্ছে ফুল স্ক্রিন মেবি শেয়ার করেন নাই, আপনি শেয়ার করছেন শুধুমাত্র মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি প্রয়োজন এটাকে আবার একটু শেয়ার অফ করে জি জি, ফুল স্ক্রিন শেয়ার দেন। অবশ্যই। আচ্ছা, আমি শেয়ার অফ করতেছি। জি। হ্যাঁ, আবার আবার শেয়ার দেন ফুল স্ক্রিন। ফুল স্ক্রিন। শেয়ারে এন্টায়ার স্ক্রিনটা সিলেক্ট করে দেন শেয়ারের ওইখানে গিয়ে। এন্টার স্ক্রিন। থ্যাংক ইউ। হ্যাঁ, দেখি অবরোটা দেখি। জি অবরা, এই যে এখানে অবরা আছে। আচ্ছা, স্পেল। ওকে। অবরা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, 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 ফাইন, বুঝতে পারছি। তাহলে ডট দেওয়া যাচ্ছে না, এত জি জি। কঠিন সমস্যা। আপনার তো বিজয় আছে, বিজয় ইউজ করেন না? বিজয়ে এখনো টাইপিং শিখতে পারতেছে না, সেটা কিভাবে শিখবে একটু জানাবেন? আচ্ছা, বিজয় শেখার সহজ রাস্তা হচ্ছে আপনার প্রতিদিন অল্প অল্প করে একটু টাইপ করার প্র্যাকটিস করতে হবে। এটাই সবচেয়ে সহজ রাস্তা। আমিও পার্সোনালি টাইপ করতে করতে শিখছি। আপনার হচ্ছে লেআউটটা একটু জাস্ট প্রথম থেকে ধরে ফেলতে পারলে, না দেখে টাইপ করা শিখতে হবে। আপনি নেক্সট 3 দিনে টার্গেট করেন যে আমি না দেখে টাইপ করব, যত স্লোই হোক সমস্যা নেই। ভাই আমি টাইপ করতে জানি, বাংলা ইংলিশ 40 আছে আমার। আর বাংলাতে এটাতে কম আসে, 16-17 আসে মাত্র অবরতে। আচ্ছা, ওই আর বিজয়ের কথাই বলছি যে বিজয়ের। বিজয়টা পারি না। হ্যাঁ, ওই বীজের প্রথমে একটু লেআউটটা মুখস্থ করে ফেলতে হবে যে আমার কোথায় কি আছে। তো এটা সময় লাগবে না। এটা হয়ে গেলে তারপরে প্রতিদিন অল্প অল্প করে টাইপ করলেই আপনার গতি চলে আসবে আর কি। ঠিক আছে। একটা ভাই একটা ওয়েবসাইটে শিখতে চাই, সেখানে গিয়ে আবার সমস্যা ফেস করি আর কি। কোনটা? আমি যখন বিজয় শিখি, দেখে আপনাকে, এখানে বিজয় শিখতে যাই আর কি। এখানে যখন আমি এই যে অনুশীলন করি, তখন আমি বলার পরে স্পেস দিই, তখন এটা নিচের দিকে চলে যায়। তখন এটা নিচের দিকে এভাবে চলে যায়। তখন আর কি স্পেস এই জায়গায় স্ক্রিনটা থাকে না, নিচের দিকে চলে যায়। এটা একটা সমস্যা, কারণ বিজয়ের লেআউটে জি। তখন আর এইটা ঠিকঠাক মতো কাজ করে না। এই ওয়েবসাইটটা ছাড়া ভাই কোন ওয়েবসাইট আছে যেখানে আমি প্র্যাকটিস করতে পারি? 10 ফিঙ্গার্সে ট্রাই করতে পারেন। 10 ফিঙ্গার্স। ওইখানে আপনি প্র্যাকটিস করতে পারবেন ভালো। আচ্ছা, ডটটা ভাই ওইটা কিভাবে? এটা আচ্ছা, আছে? অভ্রতে ডট দিলে তো হ্যাঁ রিপ্লেস হয়ে যাচ্ছে সাথে সাথে, কিন্তু আপনার ওইখানে এইটা শো করে না। জি কোনটা? সাজেশন শো করে না অভ্রতে। অভ্রতে তো এটা সাজেশন শো অফ এটা করে আমি অফ রাখছেন। অফ করে রাখছি। আর অসুবিধা হয় আমার, অ্যাটেনশনে সমস্যা হয় হ্যাঁ, এটা একটু ডিস্টার্ব করে, ঘটনা সত্য। এই জন্য আর কি। আচ্ছা, আমি আচ্ছা তো যদি অভ্রত অভ্রতে আচ্ছা আপনি, রেগুলার টাইপ করি না, আমি তো এটা দেখবো না। জি ভাই, আরেকটা ছিল, মানে আমি ডকুমেন্টস তৈরি করার পরে যখন আমি প্রিন্ট দিই, লেআউট ঠিক রাখার পরেও প্রিন্ট দেওয়ার পরে আমি যদি মার্জিন দিই, মার্জিনটা কিছুটা মানে পেজের কিছুটা আঁকা বাঁকা হয়ে যায় কিরকম জানি। মানে এখানে দিছি কিন্তু পেজটা ঠিক আছে, সোজা আছে, কিন্তু মনে হবে যে ফুল পেজটাই একটু বেঁকে গেছে এমন ভাবে। বেঁকে গেছে। হ্যাঁ ও হ্যাঁ। আচ্ছা, এটা প্রিন্টারের যদি ওই যে এইটা কন্ট্রোল করতে হবে ঠিকঠাক ভাবে। যদি একটু লুজ থাকে, তাহলে যে পেজের যে এরিয়াটা দুই পাশে ওই যে টান দিয়ে ছোট বড় করা যায় না, যে পেজ A4 সাইজ হইলে এক রকমের, A5 হইলে এটা একটু চাপে করতে হয়। তো যদি ওইটা একটু টাইট ফিটিং না থাকে, তখন এই বাঁকাটা আসে। বুঝতে পারছেন কিনা? প্রিন্টারের কিন্তু ওই যে এই ছোট বড় করা যায় পেপার,
যেই এটা আছে, ট্রেটা আছে। হ্যাঁ, সেটা বুঝতে পারছি ভাই। আমি হচ্ছে যে দোকানে আমি পিডিএফটা মেক করে নিয়ে দোকানে প্রিন্ট করি, তখন আর কি এটা হয়। এসব কিছু ঠিক আছে, তারপরে আমি যখন দোকানে নিয়ে যাই তখন এই সমস্যাটা হয়। মানে দোকানের সমস্যা হয়? হ্যাঁ হ্যাঁ, দোকানে সমস্যা হয়। এটা তো ওদের সমস্যা, এটা আপনার কোনো সমস্যা নেই। আপনি একটা বা- ফাইল আমাকে পাঠায় না, আমি প্রিন্ট করে দেখাবো নি যে এটা ঠিকঠাক আছে। প্রিন্টারে মাঝে মাঝে সমস্যা হয়, বা ওরা হচ্ছে ওই পুরাতন প্রিন্টার হইলে, বিশেষ করে দোকানের যে প্রিন্টার গুলো আছে, সব দোকানে কি সমস্যা হয়? অন্য একটা দোকান ট্রাই করেন, বলেন যে আমার এটা যেন বাঁকা না আসে সেই ব্যবস্থা করেন। এটা স্বাভাবিকভাবে বাঁকা আসার কথা না। হ্যাঁ, আমি অফিসে যখন প্রিন্ট করি মাঝে মাঝে খেয়াল করি না এই পেপার ট্রেটা একটু বড় হয়ে লুজ আছে, তখন হচ্ছে আহ, পেপার টানার সময় ওই যে প্রিন্টারে একটু বাঁকা টানছে, তখন বাঁকা আসে। আমি একটু অন্য এক্সাম্পল দিই যে, মনে করুন আমি যে কালার পেজ প্রিন্ট করলাম, আমার পুরো পেজটা কালার দিয়ে রাখলাম, হ্যাঁ। তারপর হচ্ছে আমি যখন প্রিন্ট করব, এর দেখা যাবে যে আশেপাশে কিছু সাদা সাদা অংশ এসে গেছে, ও আচ্ছা, মানে ওই এইটা রকম। আসবে। আমি বলি, হ্যাঁ বুঝতে পারছি। এইটা আসবে কারণ হচ্ছে আমাদের প্রিন্টার গুলার ওই ক্যাপাসিটি নাই যে 100% বর্ডার মেনটেন করে একেবারে শেষ পর্যন্ত বর্ডার থেকে আপনার প্রিন্ট করবে, এই ক্যাপাসিটি প্রিন্টারের নাই। তাইলে আপনি বলতে পারেন যে আমাদের এই বইগুলাতে কিভাবে হয়, এইগুলা হচ্ছে প্রিন্ট করার পরে আবার একটা কাটিং দেওয়া হয়, কোপ দেয়, বুঝতে পারছেন, কাটা হয়, জি তখন হচ্ছে জি। ওই সাদা অংশটা চলে যায়। সাধারণত আপনার কোনো প্রিন্টারই সরাসরি একেবারে 100% বর্ডারের শুরু থেকে শেষ পর্যন্ত, মানে পেজের শুরু থেকে শেষ পর্যন্ত প্রিন্ট করতে পারে না, ওইটা কোপ দিতেই হয়। আচ্ছা আচ্ছা, তাহলে ওই মার্জিন গুলো এই কারণেই আর কি সমস্যা হুম। হয়। আর আপনি যখন পেজ কালার দিচ্ছেন তখন তো ওই জি যে পেজ কালার একেবারে পুরো পেজে পড়তেছে, জি। তখন হচ্ছে এটা টের পাওয়া যায়। কিন্তু আপনার হচ্ছে যদি পেজ কালারটা না দিতেন তখন এটা খুব একটা টের পাইতেন না, কারণ সাদা পেজ পৃষ্ঠায়। পেজ কালার না দিয়ে যখন মার্জিন দিই তখন তো ভাই এমন দেখা যায় যে, এই যে ওই সময় যখন পেজ কালার দিচ্ছি বাইরে সাদা অংশ আসতেছে, আবার যখন পেজ বর্ডার দিচ্ছি তখন হচ্ছে বর্ডারটা মনে হচ্ছে কিছুটা বাঁকা আসতেছে, এরকম মনে মনে হচ্ছে, মানে যেন বাইরে একটু অংশ, মানে যেন সব দিকে রাউন্ড সমান থাকবে, সার্কেলটা সমান থাকবে, এরকম আসে না আর কি পেজটার মধ্যে, সার্কেলটা সমান আসে না আর কি। এটা সমান আসবে যদি পেজটা আপনার A4 দিছেন, আবার প্রিন্টারেও A4 সাইজের কাগজ দেন, তাইলে এটা সমান আসবে। প্রিন্টিং এর ইস্যু তো এখন সরাসরি আপনার সামনাসামনি দেখাইতে পারলে সবচেয়ে ভালো হতো। কারণ এটা তো আমি হচ্ছে মুখে বললেও আপনার বুঝতে কষ্ট হচ্ছে, প্রিন্ট করে দেখাইতে পারলে সবচেয়ে ভালো হতো। জি, বুঝতে পারছি। ধন্যবাদ। ঠিক আছে, আর কার যেন প্রশ্ন আছে? আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন নাই? ওকে, আমরা তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাহফুজ ভাই কোনো প্রশ্ন করবেন? জি, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, বলেন। ভাইয়া ওই যে স্ক্রিনটা একটু অন করলে ভালো। আপনি শেয়ার করবেন না আমি শেয়ার করব? না, আপনারটাই। জি, বলেন। ভাই এই যে কালকে আমাদের যে পতাকা আঁকানো দেখালেন আর কি, তো হুম। বাংলাদেশের পতাকা তো শেপে একদম মানে সহজভাবে আঁকাতে পারলাম, ওটা তো কোনো প্রবলেম নাই। কিন্তু আচ্ছা অন্য কোনো পতাকা আঁকাতে, যেরকম আমি কালকে ফিলিস্তিনের পতাকা আরো কিছু জিনিস অ্যাড করতে চাইছিলাম, ওইটা করতে গিয়ে ঝামেলায় পড়ছি। যে লেখার পরে ওই শেপ ওইটার উপরে দিলে লেখাটা ঢেকে যাচ্ছিল। লেখাটা সামনে আনবো কিভাবে, আর অন্য কোনো পতাকা আঁকানোর কোনো ওয়ে আছে আচ্ছা, কিনা দুইটা যদি। বিষয় বলি। লেখা আমরা উপরে কিভাবে উঠাইতে হয় সেটা আপনাকে দেখাই দেব, কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড কিন্তু ডিজাইন সফটওয়্যার না, এটা একটু মাথায় রাখতে হবে। তো যে কোনো দেশের পতাকা মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে 100% কমপ্লিট করা আসলে একটু মুশকিলের কাজ। আপনি এখানে ফটোশপ, ক্যানভা, ইলাস্ট্রেটর এই জাতীয় ডিজাইনের যে টুল আছে সেইগুলা দিয়ে করতে পারবেন। এখন আমি বাংলাদেশের পতাকা খুবই সহজ দেখাইছি, ঠিক আছে, কিন্তু সব দেশের পতাকা তো বাংলাদেশের পতাকার মতো এত সহজ না। যেমন যে হ্যাঁ আপনি হ্যাঁ। শ্রীলঙ্কার পতাকা আঁকবেন, মাথা খারাপ হয়ে যাবে আপনি যদি এখানে করতে চান, ঠিক আছে। তো আপনি যে প্রবলেমটাতে পড়ছেন, ধরেন যে আপনি একটা শেপ নিছেন, শেপের আপনি এটার ভিতরে একটা লেখা দিতে চাচ্ছেন, এক্সট্রা একটা লেখা দিছেন, তো লেখাটা হয়তো বা উপরে নিচে পড়ে যাচ্ছে, সেটা আমরা সমাধান করতে। না, আমি হচ্ছে লেখা আগে দিছি, পরে তার উপরে শেপ দিতে চাইছিলাম। ওকে, সমস্যা নেই, সমাধান আমি দিচ্ছি। কারণ যে এই হচ্ছে আমার একটা লেখা, একটা হচ্ছে শেপ। তো এখন তো আমি এটা লেখাটা পরে দিছি এই কারণে উপরে আসছে, তো এটা হ্যাঁ। হচ্ছে পরে দেই বা আরে আগে দেই সেটার বিষয় না। আমি চাইলে যে কোনো সময় এই লেখাটাকে এই শেপের পিছনে নিয়ে যেতে পারবো, আবার শেপটাকে চাইলে উপরে নিচে করতে পারবো। সেটার অপশন হচ্ছে আমাদের এইখানে দেখেন, অ্যারেঞ্জ, অ্যারেঞ্জের ভিতরে
ব্রিং ফরওয়ার্ড, সেন্ড ব্যাকওয়ার্ড, দুইটা অপশন আছে। ব্রিং কোথায় ফরওয়ার্ড, কোথায় এটা তো আমি দেখতে পাচ্ছি না। ও আচ্ছা, এই যে ডান পাশে। হ্যাঁ হ্যাঁ, ডান পাশে। আচ্ছা এটা যদি সেন্ড ব্যাকওয়ার্ড, এটা লেখাটাকে যদি আমি নিচে নিতে চাই, তাহলে সেন্ড ব্যাকওয়ার্ড। তাহলে দেখেন এই যে শেপের নিচে চলে গেছে। আবার যদি আচ্ছা নিচে, এখন ধরেন যে আপনি এই কেসে আছেন কিন্তু, যে আপনার লেখাটা নিচে পড়ে গেছে, লেখাটা উপরে উঠাইতে হবে, তাই লেখাটা সিলেক্ট করেন, ব্রিং ফরওয়ার্ড, উপরে নিয়ে আসেন এইভাবে। ও আচ্ছা ঠিক? আচ্ছা, এই সমাধান ঠিক আমি আছে। দিতে পারলাম, কিন্তু আপনার ওই 100% সব দেশের পতাকা ওয়ার্ডে করতে পারবেন, এই সমাধান আসলে মুশকিল আছে। কারণ ঠিক ওইটা আছে আপনি ভাই। গ্রাফিক্সে করেন, যে কোনো একটা সফটওয়্যার দিয়ে। হ্যাঁ শামিউল ভাই, আপনার কি আরো কোনো প্রশ্ন আছে? ভাই আমরা ভাই বলেন। কম্পিউটার উপরে যে জবগুলো আছে সেখানে এই আমরা অব্র ইউজ না করে কেন বিজয় ইউজ করতে বলা হয় সবসময়? আর এখন তো অব্রতে 21 পদক পাইছে, তারপরেও কেন অব্র গ্রহণযোগ্য না? বিজয়ের লেআউটে তুলনামূলকভাবে আপনার দুইটা বিষয়। এক হচ্ছে বিজয়ের লেআউটটা অনেক আগে থেকে বাংলাদেশের প্রিন্টিং সেকশনে চলে আসতেছে, এবং এটার পিছনে আরেকটা ঘটনা হচ্ছে, বিজয় আপনি চাইলে মানে ভুল ভালো টাইপ করতে পারেন। ঠিক আছে? আপনি অভ্রতে ধরেন যে সাধারণত যেটাতে এই রফালা হয় না সাধারণত, যে যেই অক্ষরগুলাতে আপনি চাইলে ওইখানেও রফালা দিতে পারবেন বিজয়ে, কিন্তু অভ্রতে এই জাতীয় জিনিস হয় না। অভ্রতে আপনার হচ্ছে যেই কটা আছে ডিকশনারিতে যেই ওয়ার্ডগুলো আছে সেইভাবে আপনাকে টাইপ করতে হয়, নাইলে হচ্ছে ওইটা ভেঙে যায়। তো বিজয়ের তুলনামূলকভাবে একটু স্বাধীনতা বেশি, আপনি যা ইচ্ছা তাই টাইপ করতে পারতেছেন। যদি ওইটাতে ভুল বেশি হয়, তারপরও ভুলের চাইতে যারা টাইপিস্ট তাদের স্বাধীনতা বেশি দরকার, কারণ তাদের ভুল হয় না। সাধারণত যাদের গতি বেশি বা ভালো টাইপিস্ট, তাদের ভুল হয় না। তাদের গতি বাড়ানোর জন্য এই বিজয় লেআউটটা দরকার। বিজয় লেআউটে কিন্তু তুলনামূলক আপনার গতি বেশি, কারণ আপনার হচ্ছে অব্রতে দেখা গেছে যে আপনি রেগুলার টাইপ করলে আপনার অব্রতে অনেক গতি উঠবে, কিন্তু স্বাধীনতার কারণে বিজয়ের গতি বেশি। এবং এখনো পর্যন্ত অব্রটা মানে গভর্নমেন্ট লেভেল বলি, প্রিন্টিং প্রেস লেভেল বলি, ওই লেভেলে এখনো জনপ্রিয় হয় নাই। তবে হয়তোবা খুব কাছাকাছি সময় হয়ে যাবে, কারণ মানুষ হচ্ছে এই কি বলে, যখন দেখতেছে একটা জিনিস শিখে আমি দুইটা কাজ হয়ে যাচ্ছে, তখন আমি দুইটা কেন শিখবো। এখনো পর্যন্ত ওই যে ইয়ের মতো আর কি অবস্থা, ওই হয় না আপনার মুকাব্বির, হ্যাঁ হ্যাঁ, মোকাব্বির। নামাজে জি মুকাব্বির। জি জি। মুকাব্বির তো সুন্নত নাকি? তো যখন এখন বেশি মানুষ মুকাব্বির, হয়। হ্যাঁ যখন বেশি মানুষ হয় তখন মুকাব্বির, এই যে তাকবীরটা দেওয়া হচ্ছে সুন্নত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই জামানায় বেশি মানুষ হলে মুকাব্বির ছিল। এখন বর্তমান সময়ে তো আমাদের মাইক চলে আসছে, তখন মাইক যেহেতু চলে আসছে, ওই মুকাব্বিরের উদ্দেশ্য কি ছিল? যাতে সবাই শুনতে পায়, পিছনের সবাই, তাকবীরটা। তো এখন যেহেতু মাইক চলে আসছে, মাইক চলে আসার পরে আপনার এখন হিসাব অনুযায়ী তো মুকাব্বির আমার দরকার নেই। জি। তারপর দেখবেন যে অনেক জায়গাতে দেখবেন ইমাম সাহেবে একজন করতেছে, পুরানা সিস্টেম হ্যাঁ, অনুসরণ করে আর কি, আবার হচ্ছে মাইক ব্যবহার করেন। হ্যাঁ এর বাইরে আরেকজন মুকাব্বির, দুইজনের টাইম শুনতেছি। এটা হচ্ছে জাস্ট সুন্নতটা কায়েম রাখার জন্য তারা মুকাব্বিরকে রাখে, বেশি মানুষ এই হিসাবে, কিন্তু আসলে কিন্তু ওই জিনিসটা দরকার নেই। তো এই হিসাবটা এরকম, এখনো পর্যন্ত জাতীয় পর্যায়ে অগ্রটা ওই লেভেলে যায় নাই। এই কারণে বিজয় শেখাটা দরকার। বিজয়টাতে আমিও তো বিজয় টাইপ করি, অভ্রতেও টাইপ করি, কিন্তু আমার কাছে ওই যে বিজয় হয়তো বা অনেক আগে থেকে ইউজ করি, এই কারণে আমার কাছে ফ্লুয়েন্ট মনে হয় বেশি। ঠিক আছে, শিখে ফেলেন। এপ্টিটিউড টেস্ট বলতে ভাই কি বোঝায়? কোনটা? এপ্টিটিউড এপ্টিটিউড টেস্ট, ওই দেখি যেন সার্কুলার লেখা থাকে। হুম, এটা এক্সাক্ট জানি না, আমি জীবনে জবের এক্সাম দিইনি। তবে এটা আমার জানা দরকার ছিল অ্যাজ এ ট্রেনার, এটা খোঁজ দিব না। মেবি এই আচ্ছা টাইপের কোন একটা টাইপিং টেস্ট হইতে পারে, আমি আন্দাজে বলা ঠিক হবে না। আচ্ছা, নেক্সট দিন জেনে জানাবেন। ইনশাআল্লাহ, ঠিক আছে। ডট আর এটা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আজকে আর প্রশ্ন নেব না। আপনাদের যদি প্রশ্ন থাকে কালকে নেবো ইনশাআল্লাহ, অনেক সময় হয়ে গেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।